কর ফাঁকির দুর্বলতা কাটাতে দরকার অটোমেশন, বলছে এনবিআর। নেতিবাচক নয়, সরকারের ভালো দিক দেখার আহ্বান অর্থ উপদেষ্টার। ঝুলে আছে ৭০,০০০-এরও বেশি ঋণ খেলাপি মামলা। বাণিজ্যিক ব্যাংকগুলোর পাওনা ছাড়িয়েছে ২,৩২,০০০ কোটি টাকা। ৫ আগস্ট তারুণের উৎসব সফল করতে সব ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ, শোভাযাত্রায় অংশ নেবেন কর্মকর্তারা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। আজ থেকে করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার এনবিআর ভবনে 2025-26 কর বছরের রিটার্ন ব্যবস্থা উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই কার্যক্রম কর প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। রাজস্ব আদায়ে বারবার হোঁচট খেতে হচ্ছে এনবিআরকে। অন্তর্বর্তী সরকার বিগত সরকারের দুর্বল পরিকল্পনা ও উচ্চবিলাসী লক্ষ্যমাত্রার সংশোধন আনলেও গেল অর্থ বছরে রাজস্ব ঘাটতি ছিল প্রায় 1 লাখ কোটি টাকা। এমন বাস্তবতায় নির্দিষ্ট কিছু করদাতা ছাড়া ব্যক্তিশ্রেণীর সব করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করল এনবিআর। সোমবার এনবিআর ভবনে 2025-26 কর বছরের রিটার্ন ব্যবস্থা উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। ডিজিটাল এই রিটার্ন দাখিল ব্যবস্থা কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে আশা করেন অর্থ উপদেষ্টা। যতই আমরা আইন করি, যতই আমরা প্রক্রিয়া করি, সেগুলো ফলো করতে অনেক রকম ব্যাখ্যা ঘটে। মানুষ অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আবার অনুরাগ বিরাগও থাকতে পারে অনেকে। অর্থাৎ সেই অনুরাগ বিরাগের বাইরে আপনার কাজ করতে হবে সবচেয়ে বেস্ট সিস্টেম। অর্থ উপদেষ্টা অভিযোগ করেন, সরকারের সমালোচনা করতে গিয়ে অনেক কনিষ্ঠ অর্থনীতিবিদ ভালো কোনো পদক্ষেপ দেখেন না। ফুল ধরিয়ে দেওয়ার পাশাপাশি ভালো পদক্ষেপের প্রশংসা আশা করেন তিনি। যারা অর্থনীতিবিদ কিছুই দেখেন না, দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে, আর একই ছুটতে লাগে। যদি দেখতে না চাই, দেখতে পাবো না। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, বন্ডেড ওয়্যার হাউসের কর ফাঁকি বন্ধে আরো কঠোর হচ্ছে এনবিআর। এখানে অপারেশনাল এফিসিয়েন্সি বাড়াতে হবে। এখানে আমাদের প্রচুর পরিমাণের ফাঁকি আছে এবং সেই ফাঁকিটা ডিটেক্ট করে আসলে নিতে হবে। সেটা কিন্তু নতুন করে আইন হয়েছে তা, এটা এক্সিস্টিং আইন আছে, কিন্তু আইনের সেই যথাযথ প্রতিপালন হয় না। রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা আনা এবং অনিয়ম বন্ধে গণমাধ্যমকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। এই জায়গাটাতে আমাদের সবচেয়ে দুর্বলতা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। খেলাপি ঋণ আদায়ে ৭০,০০০-এর বেশি মামলা ঝুলছে অর্থ ঋণ আদালতে। এসব মামলার বিপরীতে বাণিজ্যিক ব্যাংকগুলোর পাওনা ছাড়িয়েছে ২,৩২,০০০ কোটি টাকা। নিউজ 24-এর অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে। আইনজীবীরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের কোনো প্রতিনিধি না থাকায় হাইকোর্টে একতরফা রায়ে স্থগিতাদেশ পেয়ে যাচ্ছে খেলাপি গ্রাহকরা। ফলে এসব ঋণ আদায় করতে পারছে না ব্যাংকগুলো। প্রয়োজনে আইন সংস্কার করে এসব টাকা আদায় করতে পারলে ব্যাংক খাত ঘুরে দাঁড়াবে বলে মত বিশেষজ্ঞদের। বড় অঙ্কের ঋণ নিয়ে ফেরত না দিয়ে খেলাপি হয়েছেন অনেক ঋণ গ্রহীতা, কিন্তু ব্যাংক সে অর্থ আদায় করতে পারছে না, কেননা উচ্চ আদালতে মামলা করে একতরফা স্থগিতাদেশ নিয়ে রেখেছে গ্রাহক। তেমনই একটি অ্যাম্বার গ্রুপ তৈরি পোশাক, তুলা, তথ্য প্রযুক্তি সহ 15টি কোম্পানির এই শিল্প গ্রুপের। এর মধ্যে 11টি কোম্পানি এবং একই ব্যক্তি মালিকানাধীন আরও 5টি কোম্পানি মিলিয়ে প্রায় 13,500 কোটি টাকার ঋণ খেলাপি ঠেকাতে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়েছে কোম্পানিটি। এতে টাকা আদায় করতে পারছে না 16 ব্যাংক এবং 7 নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। শুধু অ্যাম্বার গ্রুপই নয়, খেলাপি থেকে বাঁচতে আদালত থেকে স্থগিতাদেশ নিয়েছে 890 প্রতিষ্ঠান ও 117 ব্যক্তি, যার বিপরীতে ব্যাংকের পাওনা 1,63,000 কোটি টাকা। যেটা মিসইউজ করে আইনটাকে, তারা মনে করে ঠিক আছে অকশন হলে হবে, আমি ব্যাংকে বুড়ো আঙ্গুল দেখে সে দেখে গেছে যে ঠিক আছে আমরা হাইকোর্টে চলে যাচ্ছি। হাইকোর্টে যে তারা একটা রং ইমপ্রেশন ক্রিয়েট করে জাজ সাহেবদের সামনে তাদের নিজেদের অবস্থানের ব্যাপারে। প্রবলেমটা যেটা হয় কি, যখনই মামলাটা হয় তখন ব্যাংকের পক্ষের আইনজীবী থাকেন না, এটা মোশনে মামলাটা হয়। বাংলাদেশ ব্যাংকের হিসেবে এখন পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ 5,30,000 কোটি টাকা, কিন্তু স্থগিতাদেশ পাওয়া ঋণ যোগ করলে প্রকৃত খেলাপির অঙ্ক দাঁড়ায় 6,93,000 কোটি টাকার বেশি। তবে ঋণ পুনরুদ্ধারে বিচারিক প্রক্রিয়ার অগ্রগতি নেই খুব একটা। বড় ঋণ খেলাপি
তারাই তো আমাদের যদি দেখেন যে ঋণ খেলাপে 80%ই কিন্তু এই বড় ঋণ খেলাপিরাই তাদের কাছে এই ঋণটা খেলাপি হয়ে আছে। কাজে এদের কাছ থেকে ঋণটা আদায় করাটাই সবচেয়ে পরিস্থিতিটা পাল্টিয়ে দিতে পারে যদি এদের কাছ থেকে ঋণটাকে আমরা উদ্ধার করতে পারি। কাজে এখানেই আমাদের ব্যবস্থাগুলো শুরু করতে হবে। বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতিতে ব্যাংক খাতের স্থিতিশীলতায় বড় ধরনের হুমকি তৈরি করছে, তাই আইন পরিবর্তন করে হলেও টাকা আদায়ে জোর দেওয়ার পরামর্শ তাদের। ডিফল্টাররা যাতে আইনের ফাঁক গলে স্টে অর্ডারের সাহায্য নিয়ে যাতে তাদের ঋণ কার্যক্রম অব্যাহত না রাখতে পারে, সেই জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ বাংলাদেশ ব্যাংক গ্রহণ করবে। স্টে করে অর্ডারগুলোর বিরুদ্ধে নিয়ম মাফিক আমরা আমাদের ব্যাংক থেকে যে আইনি পদক্ষেপ নেওয়া দরকার সেই আইনি পদক্ষেপ নিয়েছি। রিড করতে গেলে তাকে একটা সার্টেন পোর্শন টাকা জমা দিয়ে তারপরে রিড করতে হবে এবং নিশ্চিত করতে হবে। বিচারিক প্রক্রিয়া ও উচ্চ আদালতের স্থগিতাদেশ মিলিয়ে প্রায় 3,95,000 কোটি টাকার ঋণ আটকে আছে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। 5 আগস্ট তারুণ্যের উৎসব 2025 উদযাপন সফল করতে সব ব্যাংককে ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই উপলক্ষে শোভাযাত্রায় ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য বলা হয়েছে। গতকাল রোববার সব ব্যাংকে এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বলা হয়েছে, তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে 5 আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সহ সরকারি সব দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে নব থিয়েটার বিজয় সরণি তেজগাঁও এলাকায় বেলা 1টার দিকে শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিজ নিজ ব্যাংকের পক্ষ থেকে তারুণ্যের উৎসব 2025 ব্যানারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। খাগড়াছড়িতে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন এখানকার পাহাড়ের কৃষাণীরা। সম্প্রতি বন্যার পানি নেমে যাওয়ায় মাঠে সময় দিচ্ছেন তারা, আর ক্ষতি পোষাতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। খাগড়াছড়ি থেকে জহুরুল আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে নেমে গেছে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি। নতুন পলিময় বীজতলা থেকে চারা উত্তোলন করে মাঠে রোপণ করছেন কৃষক। খাগড়াছড়ি সদরের পানখইয়াপাড়া, নিউজিল্যান্ড, গোলাবাড়ি, ঠাকুরছড়া, কমলছড়ি, প্যারাছড়া সহ সবকটি বিলে এখন চারা রোপণে ব্যস্ত কৃষাণীরা। আর যে কৃষকের বীজতলা নষ্ট হয়েছে তারা অন্য কৃষকের থেকে চারা নিয়ে রোপণ করছেন। কৃষকের আশা এবারে আমন ধানের ভালো ফলন হবে। আমরা 6 জন কৃষক একসাথে কাজ করতেছি, তো ওই পানি সরে গেছে, তো তাই আমরা দানা কি লাগাইতেছি, আশা করতেছে ধান ফলন ভালো হবে। তারপরে রোপণ করলে চাষ করলে ভালো করবো। কৃষি বিভাগ বলছে ক্ষতি পোষাতে মাঠে গিয়ে পরামর্শ দিচ্ছেন তারা। আমরা আমাদের কৃষকদের এই ক্ষয়ক্ষতির জন্য যে উপকরণ বা কৃষি সহায়তা সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা পরবর্তী নির্দেশনা পেলে আমরা কৃষকদের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখব। এবার জেলায় 4,395 হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা 29,050 হেক্টর, জানায় কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গোপালগঞ্জের বিলে বিলে ফুটেছে সাদা শাপলা ফুল। শাপলা শুধু সৌন্দর্য বর্ধনে নয়, সবজি হিসেবেও ব্যাপক জনপ্রিয়। বর্ষা মৌসুমে এই অঞ্চলের শ্রমিকের হাতে কাজ না থাকলে শাপলা তুলে বিক্রি করেন তারা, আর এসব বিল থেকে প্রতি বছর শাপলা থেকে আয় হয় কোটি টাকারও বেশি। আর এই পেশার সাথে জড়িত কয়েক হাজার শ্রমিক। সামিউল আলমের তথ্যচিত্র রিপোর্ট। গোপালগঞ্জ জেলায় সিংগা বিল, চান্দা বিল, মোলার বিল সহ ছড়িয়ে রয়েছে শতাধিক বিল। এসব বিলে দুলছে সাদা শাপলা ফুল। বড় মৌসুম শেষ হতে না হতেই বিলের পানিতে বড় হতে থাকে শাপলা। সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। তবে এসব শাপলা শুধু সৌন্দর্যই বর্ধন করে না, সবজি হিসেবেও মানুষের প্রিয় খাবার। হাতে কাজ না থাকলে বর্ষা মৌসুমে বিলের শাপলা তুলে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই অঞ্চলের কৃষক ও শ্রমিকরা। আমাকে সেইগুলো তুলিয়া বিক্রি করে আমাদের সংসার চালাতে হয়। আমরা টাকা মানুষ, গরিব মানুষ, আমাকে কোনো চাকরি বাকরি কিছুই নাই। শাপলা মোটামুটি 1 মাসই আমরা তুলি, প্রায় মাসে। আর ওই যে কিছু লোকে হয়তো 2 মাস তোমার তুলতে পারে, অল্প কিছু লোকে। মেইন উঠুনি 1 মাসই।
বাজার যেভাবে আসবে সেইভাবে আমাদের এখানে কিনবে। যদি 200 টাকা বাজার আসে, আমাদের এখানে 50 টাকা কম দেয়, 150 টাকার বাজার দেয়। এখানকার শাপলা কিনে বাগেরহাট, খুলনা, নড়াইল, যশোর সহ বিভিন্ন এলাকায় বিক্রি করেন ব্যবসায়ীরা। সেই শাপলা আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করি, খুলনা বিক্রি করি, এই ঢাকা পাঠাই, তারপর বরিশাল পাঠাই, বাগেরহাট পাঠাই, এসব বিভিন্ন এলাকায় আমরা শাপলা বিক্রি করি। এখানে লোক তুলে তুলে রাস্তায় আমরা এখান থেকে কিনে নিয়ে খুলনা যাই, ফকিরহাট যাই, বাগেরহাট যাই, বরিশাল যাই, সেইখানে যাই মাল বিক্রি করিয়া আমরা পয়সা ইনকাম করি। কৃষি বিভাগ বলছে বিল থেকে তোলা শাপলা বিক্রি করে বছরে আয় হয় কোটি টাকারও বেশি। কৃষকের কাছে যেমন আয়ের একটা উৎস, পাশাপাশি সবজির চাহিদা পূরণ করার জন্য, পুষ্টির চাহিদা পূরণ করার জন্য এটা ব্যাপক ভূমিকা রাখে এবং এই 6-7 মাস কৃষকের আয়ের একটা বড় সাপোর্ট এরা দিয়ে থাকে। শাপলা ফুলে প্রচুর পরিমাণ মিনারেল ও বিভিন্ন প্রকার ভিটামিন রয়েছে, যা মানবদেহের জন্য উপকারী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 39% আমদানি শুল্কের কারণে সুইজারল্যান্ডে অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে রয়টার্স। দেশটির বাণিজ্যমন্ত্রী গাই পারমেলিন জানিয়েছেন, এই শুল্কের জবাবে তারা যুক্তরাষ্ট্রকে দেওয়া তাদের প্রস্তাবনা সংশোধনের জন্য প্রস্তুত। ট্রাম্পের এই সিদ্ধান্তে হতবাক হয়েছে সুইস শিল্প সমিতিগুলো, আর এর ফলে কয়েক হাজার চাকরির ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে তারা। দর্শকরা, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। ধন্যবাদ সবাইকে।